হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার পাঠশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2025 এসএলএসটি পরীক্ষাকে সামনে রেখে সমগ্র সিলেবাস থেকে বাংলা বিষয়ের যে ধারাবাহিক মক টেস্ট সিরিজ, এটা তার 18 নম্বর সেট। আর এই 18 নম্বর সেটে মোট 80টি ব্যাকরণ অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে নেওয়া হয়েছে। আমি জানি এবং তোমরা সকলেই জানো যে ব্যাকরণ একটি বিরাট বিস্তর একটা বড় বিষয়। তো এখানে একটি ভিডিও বা 5টি ভিডিও বা একদিন বা দুদিন ক্লাসে কখনোই সম্ভব নয়, কিন্তু চেষ্টা করেছি পুরো টপিকটা, পুরো সিলেবাসটাকে একটু টাচ দেওয়ার। আর এটা প্র্যাকটিস করলে আশা করছি উপকৃত হওয়া যাবে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য কোন যুগের ভাষা নিদর্শন? 80টি মোট প্রশ্ন রয়েছে, তাই আমি একটু দ্রুততার সঙ্গে বলবো, একটু মানিয়ে নিতে হবে, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এটির প্রথম উত্তর হয়ে যাবে অপশন ডি, আধুনিক যুগ। এরপরে প্রশ্ন, নিচের কোন গুচ্ছ শব্দগুচ্ছ তদ্ভব শব্দের উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাত, নাক, কান, মাথা, কারণ বাকিগুলি সব আলাদা আলাদা ডিপার্টমেন্টের। প্রথমটা হচ্ছে অর্ধতৎসম, অপশন বি যেগুলো আছে সেগুলি হচ্ছে তৎসম, এবং পরে যেগুলি আছে সেগুলি দেশি, সুতরাং অপশন ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, আদালত, দোয়াত, বাকি এগুলি কোন ভাষা থেকে আগত? এগুলি আরবি ভাষা থেকে আগত। এরপরের প্রশ্ন, বাংলা বর্ণমালার উৎস কী? বাংলা বর্ণমালা একটা নির্দিষ্ট লিপি থেকে এসেছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রাহ্মী লিপি থেকে। এরপরের প্রশ্ন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6টি। এরপরের প্রশ্ন, প বর্গের বর্ণগুলির উচ্চারণ স্থান অনুযায়ী নাম কি? আমরা জানি যে আমাদের বাকযন্ত্রের মধ্যে বিভিন্ন স্থান রয়েছে, দন্ত, ওষ্ঠ, তালব্য। তো এই যে প বর্গের যে 25টি বর্গীয় স্পর্শ বর্ণ রয়েছে, তো এগুলির 5টা করে ভাগ। তো এক্ষেত্রে যে প বর্গের সেগুলিকে বলা হয় অপশন বি, ওষ্ঠবর্ণ। এরপরে প্রশ্ন, অ ধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ হয়েছে কোন শব্দটিতে? ভালো করে যদি লক্ষ্য করি তবে বোঝা যাবে প্রচুরের এই যে ওয়ের যে স্বাভাবিক একটি উচ্চারণ, সেটা কোথায় হচ্ছে? এটা উচ্চারণ করলেই বোঝা যাবে। প্রচুর হচ্ছে না, করুণ হচ্ছে না, অধ্যক্ষ হচ্ছে না, কিন্তু অনাচার, অনাচার মানে এখানে হচ্ছে, সুতরাং অপশন সি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? সব সময় এটা শব্দের আদিতে পাওয়া যায়, এর স্বাভাবিক উচ্চারণটা। এরপরে প্রশ্ন, নিচের কোনগুলি আদি স্বরাগমের উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্কুল, স্ত্রীর। এরপরে প্রশ্ন, নিচের কোনটি বিপ্রকর্ষে এর উদাহরণ? নিচের কোনটি বিপ্রকর্ষে এর উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্বপন এবং স্বপ্ন থেকে স্বপন। এরপরের প্রশ্ন, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অসমীকরণ। কেননা টপ টপ এই যে দুটি পরপর পুনরাবৃত্তি হচ্ছে, এর মাঝখানে একটি স্বরধ্বনি যদি নিয়ে আসি তাহলে কী হবে? টপ, ঝমঝম, ঝমাঝম, এগুলোকে বলছে। এরপরের প্রশ্ন, নিম কোন ভাষার উপসর্গ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি ভাষার উপসর্গ নিম। পরের প্রশ্ন, ক্ষয় শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খি যোগ অল। পরের প্রশ্ন, গীতাঞ্জলি, সোনার তরী, শেষের কবিতা এগুলি কি ধরনের বিশেষ্য? এগুলি হয়ে যাবে অপশন সি, সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপরে প্রশ্ন, ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ কোনটি? ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ হচ্ছে অপশন ডি, খাবার পানি। আমার একজন শিক্ষার্থী বা একজন সাবস্ক্রাইবার বলা চলে, তো তিনি কমেন্টে লিখেছেন যে এই টিক চিহ্নগুলি যেন আমি ঠিকভাবে হয় না বা ভালো করে দেওয়ার অনুরোধ করেছে। তো আশা করছি ঠিক হচ্ছে কিনা কমেন্টে আবার পুনরায় করার অনুরোধ রইল যে ঠিক হচ্ছে কিনা। আমি সর্বোচ্চ চেষ্টা করছি এটা সঠিকভাবে দেওয়ার। তো ঠিক আছে। এরপরে প্রশ্ন, কোনটি ভুল বাক্য? এখানে 4টি বাক্য রয়েছে, অবশ্যই একটি বাক্য ভুল রয়েছে। সঠিক উত্তর হবে অর্থাৎ এই বাক্যটি ভুল রয়েছে, সকল মানুষেরাই মরণশীল।
এরপরে প্রশ্ন, এখানে একটি অনুবাদ রয়েছে, হি লিভস হ্যান্ড টু মান্থ, এইটার সঠিক অনুবাদ কোনটি? এইটার সঠিক অনুবাদ হবে সে দিন আনে দিন খায়, এইটা। এরপরে প্রশ্ন, আমার যাওয়া হবে না, এটি কোন বাচ্চের উদাহরণ? আমার যাওয়া হবে না, এটি কোন বাচ্চের উদাহরণ? এক্ষেত্রে 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাব বাচ্চের উদাহরণ। এরপরে প্রশ্ন, বাঁশি বাজে ওই মধুর লগনে, এটা কোন বাচ্চে রয়েছে? এক্ষেত্রে 19-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্যে রয়েছে এই বাক্যটি। এরপরে প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, যে বাচ্চের কর্ম থাকে না, বাক্যে ক্রিয়ার অর্থই প্রধান হিসেবে প্রতীয়মান হয়, তাকে কি বলে? এক্ষেত্রে 20-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাববাচ্য, অপশন সি, ভাববাচ্য। এরপরে প্রশ্ন, যে বাক্যের একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে কি বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 21-এর অপশন এ, জটিল বাক্য। এরপরে প্রশ্ন, অরণ্যে রোদন না বলে যদি বলি বনে ক্রন্দন, তাহলে বাক্যটি কোন গুণ হারাবে? এটি কোন গুণ হারাবে? 22-এর সঠিক উত্তর হবে অপশন সি, যোগ্যতা হারাবে, এক্ষেত্রে যোগ্যতা হারাবে। এরপরের প্রশ্ন, আছো প্রভু তুমি জগৎ মাঝারে, এই যে মাঝার শব্দটা দেখতে পাওয়া যাচ্ছে না, এই মাঝার শব্দটি কি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরের প্রশ্ন, কোনটি সম্প্রদান কারক নয়? সম্প্রদান কারক সংস্কৃতে প্রচলিত একটি কারক, কিন্তু বাংলায় এটি দ্বিমত রয়েছে এবং তেমন হয়তো ব্যবহার হয় না। তবে সঠিক উত্তর অবশ্য হয়ে যাবে ধোপাকে কাপড় দাও, কারণ সম্প্রদান কারকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে জিনিসটা নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা হয় সেটাকে সম্প্রদান বলে। তো অন্যহীনে অন্য দাও, সমিতিতে চাঁদা যাও, জনসেবা করো, এগুলো আপাতত দৃষ্টিতে নিঃস্বার্থভাবে মনে হলেও এর পেছনে কিন্তু একটা স্বার্থ লুকিয়ে থাকে, সেটাই যুক্তি এটাকে অস্বীকার করার। কারণ কোনো একটা পুণ্যের আশা তো থাকে, পরকালে মুক্তির একটা উপায় হিসাবে এইগুলো ব্যবহার করা হয়, মানুষ করে। তো সুতরাং তো নিঃস্বার্থভাবে তো হচ্ছে না, এটা হচ্ছে কাহিনী। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ধোবাকে কাপড় দাও, কারণ ধোবাকে কাপড় কেউ কাচতে দেয়, কোনো এমনি এমনি দেয় না। এরপরের প্রশ্ন, নিচের কোনটি খাঁটি বাংলা ধাতুর উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডাক, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ? নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হস্যায়ী, অপশন বি, অপশন বি, হস্যায়ী। এর পরের প্রশ্ন, উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনি নিচের কোন প্রকৃতির? উচ্চারণের স্থান অনুযায়ী যদি বলি তবে আকে আমরা অবশ্যই কেন্দ্রীয় স্বরধ্বনি বলবো, অপশন সি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, নিচের যে তথ্যটি ভুল, নিচের কোন তথ্যটি ভুল? আমরা দেখে নেব। হলো কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনি, হস্যু ও এগুলো হলো কুঞ্চিত স্বরধ্বনি, র হলো তাড়িত ব্যঞ্জনধ্বনি, ল হলো পার্শ্বিক ধ্বনি। মোটামুটি সবগুলোই ঠিক আছে, কিন্তু এই যে সিটা না, এইটা হচ্ছে র হচ্ছে কম্পিত, তাড়িত না, তাড়নজাত না, কম্পিত। এরপরে প্রশ্ন, ফলাহার, ফলার, গৃহিণী, গিন্নি এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসরণ করেছে? ব্যঞ্জন লোপ, অপশন ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, নিচের কোনটি শতনাসিকী ভবনের দৃষ্টান্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পুঁথি থেকে পুঁথি। এই যে পুঁথিতে কোনো আনুনাসিক বর্ণ নাই, কিন্তু পুঁথি লিখতে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে একটি চন্দ্রবিন্দু চলে এসছে এবং নাসিকের মতো উচ্চারণ হচ্ছে, সুতরাং এটাই শতনাসিকী ভবন। এরপরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, মহাপ্রাণ ধ্বনির প্রভাবে কোনো অল্পপ্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে কি বলা হয়? এক্ষেত্রে বলা হয় পিনায়ন, অপশন সি সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর। আর এর উল্টাটা হবে ক্ষীণায়ন। আর কাউকে যখন কোনো কিছু সুর করে ডাকা হয় বা গান করা হয়, বধুয়া বা বন্ধুরে বা ওহে, এই ধরনের কিছু, সেটাকে প্লুত স্বর বলে। এরপরে প্রশ্ন, শাক থেকে শাক, এখানে ধ্বনিতাত্ত্বিকের বিচারে কি ঘটেছে? এখানে ধ্বনিতাত্ত্বিকের বিচারে
ঘোষী ভবন হয়েছে। এরপরের প্রশ্ন, অপিনিহিতি নামটি কার দেয়া? এটি অবশ্যই আমাদের সকলেরই জানা, সাহিত্য বাচস্পতি ডক্টর ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপশন বি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, রেঁধে শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির প্রমাণ মেলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অভিশ্রুতি। রাধিয়া, রাইধা, রেধে এভাবে পরিবর্তিত হয়ে এটি অভিশ্রুতির রূপ নেয়। এরপরে প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সত্য নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উপসর্গ শব্দের শেষে বসে না, এটি শব্দের প্রথমেই বসে, বাকিগুলো সব ঠিক আছে। এরপরে প্রশ্ন, সাধারণ ধর্ম উপস্থিত থাকে যে কর্মধারায় সমাসে? সঠিক উত্তর হয়ে যাবে উপমান কর্মধারায় সমাসে উপস্থিত থাকে, আর উপমিততে থাকে না। এরপরে প্রশ্ন, ধনুষ্ঠঙ্কার শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে কোনটা? সঠিক উত্তর হবে অপশন ডি, ধনুষ যুক্ত টঙ্কার। এরপরে প্রশ্ন, কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রূপতত্ত্বে আলোচিত হয়। এরপরে প্রশ্ন, ফুলকুমারী কোন সমাস হবে? এটি অবশ্যই উপমিত কর্মধারায় সমাস হবে। 39 সঠিক উত্তর অপশন সি। এরপরে প্রশ্ন, বিভক্তিহীন নামপদকে কি বলে? বিভক্তিহীন নামপদকে বলা হয় প্রাতিপাদিক। এরপরে প্রশ্ন, যে সকল সংস্কৃত শব্দ সরাসরি অবিকৃতভাবে বাংলা ভাষায় স্থান পেয়েছে তাকে কি বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তৎসম। কোনো পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ঢুকে বসে আছে এই তৎসম শব্দগুলি। চন্দ্র, সূর্য, নক্ষত্র, মাতৃ, পিতৃ এগুলি। এরপরে প্রশ্ন, যে সমস্ত শব্দের ধাতু বা প্রত্যয় নির্ধারণ করা যায় না তাদের কি বলা হয়? তাদের বলা হয় দেশি শব্দ, এর ধাতু বা প্রত্যয় নির্ণয় করা যায় না। এরপরে প্রশ্ন, রেস্তোরাঁ শব্দটি কোন ভাষা থেকে আগত? রেস্তোরাঁ শব্দটি ফরাসি ভাষা থেকে আগত, ফার্সি নয় কিন্তু, ফরাসি। এরপরের প্রশ্ন, নিচের কোনটি তুর্কি ভাষা থেকে এসেছে? নিচে কাচি এই শব্দটি তুর্কি থেকে এসেছে। আদালত আরবি থেকে, চা চীনা থেকে, লুঙ্গি বর্মী ভাষা থেকে মানে বার্মা। এরপরে প্রশ্ন, শরীর এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে? বিষমী ভবন কাজ করেছে। এরপরের প্রশ্ন, নিচের যে তথ্যটি ভুল, নিচের কোন তথ্যটি ভুল আমরা দেখে নেব। এখানে একটি ভুল জলজল করছে, এই যে অপশন বি এরটা, কারণ বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ কখনো মহাপ্রাণ হয় না, অল্প প্রাণ হয়, সুতরাং এটাই সঠিক উত্তর, কারণ এই তথ্যটা ভুল। এরপরে প্রশ্ন, নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? আমরা দেখে নেব পঞ্চবটি, পঞ্চবটের সমাহার দ্বিগু, শতাব্দী, শতাব্দের সমাহার দ্বিগু, 10 দিক, 10 দিকে সমাহার দ্বিগু, কিন্তু দশানন আছে যার, এটাই দ্বিগু সমাসের উদাহরণ নয়, অতএব অপশন সি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, নিচের সঠিক বানান কোনটি? আমরা সঠিক বানানটি দেখে নেব, এই যে সিয়েরটা, এটাই সঠিক উত্তর। প্রথমে হস্যু, তারপর দীর্ঘ, তারপর হস্যু। এরপরে প্রশ্ন, দ্বিকর্মক ক্রিয়ার প্রাণীবাচক কর্মটিকে কি বলে? দ্বিকর্মক ক্রিয়া মানেই তো দুটি কর্ম, সুতরাং একটি প্রাণীবাচক থাকবে এবং একটি বস্তুবাচক থাকবে। যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় মুখ্য, আর যেটা প্রাণীবাচক সেটাকে বলা হয় গৌণ কর্ম। আর মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে শিশুকে এটি হচ্ছে গৌণ কর্ম, আর চাঁদ এটি মুখ্য কর্ম। তো এক্ষেত্রে এরপরে প্রশ্ন, ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত? এটি অবশ্যই অপশন বি, ইংরেজি এবং ফার্সি। ডাক্তার ইংরেজি, ফার্সি খানা, সুতরাং অপশন বি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, ধোঁয়াশা কী ধরনের শব্দ? ধোঁয়াশা একটি জোড় কলম শব্দ, কেননা ধোঁয়া এবং কুয়াশা এই দুটি শব্দের কিছু কিছু নিয়ে শব্দটি তৈরি করা হয়েছে, জোড়া দেওয়া হয়েছে, সুতরাং এটি জোড় কলম শব্দ, অপশন সি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, উৎসগত দিক থেকে নিচের কোন বিকল্পটি সঠিক নয়? উৎসগত দিক থেকে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন সি সঠিক নয়, কারণ হরতাল কথাটা গুজরাটি কথা, গুজরাটি ভাষা থেকে আসা, বাদবাকি সবই ঠিক আছে। রেস্তোরাঁ ফরাসি, আদালত আরবি এবং আলকাতরা পর্তুগিজ। এরপরে প্রশ্ন, পিশাচ থেকে পিচাস এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, ধ্বনি বিপর্যয় ঘটেছে এখানে। এরপরের প্রশ্ন, পেচক থেকে প্যাচা এখানে ধ্বনি পরিবর্তনের এই প্রক্রিয়াকে কি বলে? অবশ্যই শতনাসিকী ভবন। এর আগে এরকম প্রশ্ন একটি বলে দিচ্ছি, অবশ্যই আর বিস্তারিত বলছি না। এরপরে প্রশ্ন, বচন, লিঙ্গ, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রূপতত্ত্বের। এরপরে প্রশ্ন,
নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ল। এটি পার্শ্বিক ধ্বনি। ল উচ্চারণের সময় আমাদের জিহ্বাটা গালের এক সাইডে অর্থাৎ ঘর্ষণ খায়, স্পর্শ খায়, সুতরাং এটি পার্শ্বদেশে ঘর্ষণ খায়, সুতরাং এটি পার্শ্বিক ধ্বনি। এরপরের প্রশ্ন, সত্য সত্যি এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতি কাজ করেছে? এই যে প্রথমে সত্যতে সত্যর শেষের এই সত্যের যে হস্যাইকারটা না, এই স্বরধ্বনিটার আগমন ঘটছে সব শেষে, সুতরাং এটি অন্তঃস্বরাগম। অপশন ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, নিচের কোনটি বিষমী ভবনের প্রকৃষ্ট উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লাল থেকে নাল। এরপরে প্রশ্ন, নিচের কোন তথ্যটি সত্য নয়? নিচের কোন তথ্যটি সত্য নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ ও ও এগুলো সংবৃত স্বরধ্বনি, এটা ভুল। এরপরে প্রশ্ন, নিচের কোনটি সঠিক? এখানে দুটি সন্ধি রয়েছে, ক্ষুধার্ত, ক্ষুধাযোগ আর্ত, এটা ভুল, ক্ষুধাযোগ ঋত হবে। ষোড়শ ষটযুক্ত 10, ঠিক আছে, সুতরাং এ ও বি উভয় সঠিক না, এ ভুল, বি সঠিক, অতএব এটাই সঠিক। অপশন ডি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, উৎসগত দিক থেকে কোন জোড়াটি বেঠিক? চীনা থেকে লিচু, হ্যাঁ। লুঙ্গি, বার্মা থেকে ফরাসি কার্তুজ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ফার্সি শহীদ, এই শহীদ কথাটা না আরবি কথার, এই শহীদটা না আরবি, সুতরাং এই ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, যোছনা, নেমন্তন্ন, মৎস্যব এগুলো কোন ধরনের শব্দের নিদর্শন? এগুলি অবশ্যই অর্ধ তৎসম শব্দের নিদর্শন। অর্ধ শিক্ষিত অশিক্ষিত মানুষের বিকৃতভাবে যে উচ্চারণগুলি না, সেগুলি সাধারণত অর্ধ তৎসম শব্দের ভাগ। এরপরে প্রশ্ন, সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কি? অপশন ডি সঠিক উত্তর, সমস্ত পদ। এরপরে প্রশ্ন, ওহি নকুল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিরোধার্থক। বিপরীত নয় কিন্তু, বিপরীত হলে অবশ্যই কেনা বেচা, হার জিত, জমা খরচ এগুলি হবে, কিন্তু বিরোধার্থক মানে একটা বিরোধ সম্পর্ক, ওহিনকুল এটা। এরপরে প্রশ্ন, নিচের কোনটি পরপদ প্রধান সমাস? পরপদ প্রধান সমাস আমরা জানি কর্মধারায় তৎপুরুষ সমাস এগুলি, এক্ষেত্রে যেহেতু কর্মধারা আছে সুতরাং অপশন ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, উপসর্গ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে উপসর্গ সম্পর্কে 4টি বক্তব্য আমরা একটু জানব। উপসর্গ অর্থের শব্দের অর্থের সংকোচন করে, হ্যাঁ। উপসর্গ শব্দের অর্থের সম্প্রসারণ করে, হ্যাঁ। উপসর্গ শব্দের অর্থের পরিবর্তনও করে থাকে, হ্যাঁ, কিন্তু এটা পরে বসে না, এটা আগে বসে, সুতরাং অপশন সি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, ধাতু বা প্রকৃতি এর অন্তধ্বনির আগের ধ্বনিকে কি বলে? কোনো একটি ধাতু বা প্রকৃতি নিয়ে নিলাম, সেটার যে শব্দ হবে না, সেটার শেষ শব্দটা ঠিক আগের শব্দটাকে বলা হয় উপধা। এরপরে প্রশ্ন, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য পদগুলিকে সুশৃঙ্খলভাবে সাজানোকে কি বলা হয়? 68-র অপশন সি আসক্তি। এরপরে প্রশ্ন, কোনগুলো কর্মপ্রবর্জনীয় মানে অনুসর্গ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পক্ষে জন্যে। এরপরে প্রশ্ন, শবদাহ এর স্থলে সব পোড়া লিখলে ভাষাটি যে দোষে দুষ্ট হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে গুরুচণ্ডালী দোষ। তৎসম শব্দ এবং তদ্ভব শব্দের একসঙ্গে মিশ্রণ ঘটালে গুরুচণ্ডালী দোষ সাধারণত হয়ে থাকে। এরপরে প্রশ্ন, অঘোষ, মহাপ্রাণ, ওষ্ঠ বর্ণ কোনটি? ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে 3টি গুণ রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, অঘোষ, মহাপ্রাণ এবং ওষ্ঠ, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফ। এটাই 3টি বৈশিষ্ট্য বর্তমান এই বর্ণটির মধ্যে। এরপরে প্রশ্ন, পিয়ালি ব্যাকরণে ভালো, এক্ষেত্রে ব্যাকরণে এই শব্দটা কি হবে? অধিকরণ কারক, অপশন বি সঠিক উত্তর। পরে প্রশ্ন, হাতাহাতি বহুব্রী সমাসের কোন প্রকার এর উদাহরণ? বহুব্রী সমাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার মধ্যে এইটি অবশ্যই হবে ব্যতিহার বহুব্রী, অপশন বি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, মন মাঝি কোন সমাসের উদাহরণ? মন মাঝি, মন রূপ মাঝি, অর্থাৎ রূপক কর্মধারায় মন এবং মাঝির সঙ্গে অভেদ কল্পনা করা হয়েছে,
সুতরাং অপশান সি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখানে যে বিনা, এই বিনাটা কি? এই বিনাটা অবশ্যই একটি অনুসর্গ। এরপরে প্রশ্ন, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কারক নহে, তার কারণ কি? কি কারণে? বিভক্তিযুক্ত হয় না? না, এটা না। ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না, এই কারণে। সম্বোধন পদ কোনগুলো? যখন কাউকে কোনো কিছু বলে ডাকা হয় না, সেটাকে সম্বোধন পদ বলে। তার পাশে অবশ্যই একটা কমা থাকবে এবং শূন্য বিভক্তি থাকবে। আর সম্বন্ধ পদ কোনগুলি? সম্বন্ধ পদ হচ্ছে রামের, শ্যামের, এগুলি। এরপরে প্রশ্ন, কোন ব্যাসবাক্যটি সঠিক নয়? এখানে 4টি ব্যাসবাক্য রয়েছে। নয় লৌকিক, অলৌকিক ঠিক আছে, বনের প্রতি, বনস্পতি ঠিক আছে, মহান যে রাজা মহারাজ ঠিক আছে, এইটাই ঠিক নাই। সুতরাং অপশান সি সঠিক উত্তর। যৌবন রূপ কুসুম হতো, রূপক কর্মধারায় সমাস হতো, কিন্তু এখানে রয়েছে যৌবনের ন্যায় কুসুম, এটাই সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, যথারীতি যে সমাসের উদাহরণ। সঠিক উত্তর হবে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। নিচের কোনটি দেশি শব্দ নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই হাত, কারণ এই 3টি দেশি শব্দ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর 100টি প্রশ্ন আনার কথা ছিল, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আনতে পারলাম না। 80টি দিয়েই আমি সেটটি সাজাতে বাধ্য হলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে জানাবে আগামী ভিডিও কোন বিষয়ে নিয়ে আসবো, কারণ হাতে খুবই সময় কম। আমি চেষ্টা করব আরও একবার সমগ্র সিলেবাসটাকে 2-3টে সেট যদি আনতে পারা যায়, ফুল মক টেস্ট 60 নম্বরের, তবে ভালো হয়। আর যদি কোনো বিষয়ে কারো কোনো কিছু আরও একটি ক্লাসের প্রয়োজন মনে করে, যে কোনো একটি পার্টিকুলারই কোনো একটি টপিক ওয়াইজে, তবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব। তো আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়? বনস্পতি, হ্যাঁ এটা নিপাতনে ব্যঞ্জন। বৃহস্পতি, বৃহৎযুক্ত পতি, হ্যাঁ এটাও। আশ্চর্য, আযুক্তর্য, হ্যাঁ, কিন্তু এই বাচস্পতি, এটা বাচসযুক্তপতি, এটা বিসর্গ সন্ধি। সুতরাং এই ছিল আজকের ভিডিও। সকলের প্রস্তুতি আরও সুন্দর এবং ভালো হোক, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।